নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। সূর্যপ্রতাপের মুখে বীরেন্দ্র প্রতাপের ব্যাপারে এসব কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা যমুনা যেখানে মনে মনে ষড়যন্ত্রের জাল বুনছিল, সেখানে ঘরে উপস্থিত গার্গী তখনও স্তম্ভিত হয়েছিল। ক্ষমা করবেন মাও, সূর্যপ্রতাপ কঠিন স্বরে বলে উঠল। আপনি সবসময় দাদারই পক্ষ নিয়েছেন, যেখানে আপনার ওর সঙ্গে রক্তের সম্পর্ক নেই। ওর কথা শেষ হওয়ার আগেই গার্গী বলে উঠল, এ কথা মিথ্যে ছোট কুমার। বীরেন্দ্র প্রতাপ আমারই সন্তান। না জানি কোথা থেকে তুমি এসব বাজে কথা শুনে এসেছো। বাজে কথা নয় মা, সূর্যপ্রতাপ বিদ্রূপের স্বরে বলল। কৃষ্ণগড়ের রাজমহলে আপনার অবর্তমানে নানা কথা শোনা যায়, সে কথা আমার কানেও এসেছে। আমি তো এ কথাও শুনেছি, বাবা মহারাজের এক পাটরানী উর্মিলা। চুপ! উর্মিলার নাম উঠতেই গার্গী রেগে ছটফট করে চিৎকার করল। তুমি আমার উপর সন্দেহ করছো? তোমার লজ্জা করে না আমাকে দোষারোপ করতে? আরে, তোমার আড়ালে আমিও অনেক কিছু শুনতে পাই। আমি জানি তুমি মনে মনে চন্দ্রাবতীকে ভালোবাসো। ওর সঙ্গে মিলে বিক্রমগড়ের সিংহাসন পাল্টাতে চেয়েছিলে, কিন্তু চন্দ্রাবতী যখন তোমাকে কোনো গুরুত্ব দিল না, তখন তুমি বড় কুমারকে হত্যা করতে চাইলে, কিন্তু তাতেও যখন অসফল হলে, তখন তুমি রাজ সিংহাসন হাতানোর জন্য একটা লজ্জাজনক খেলা খেলে। কথা বলে গার্গী আরো গভীরভাবে সূর্যপ্রতাপকে দেখতে থাকলো। এক পলকের জন্য সূর্যপ্রতাপের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারপর ও নিজেকে সামলে নিয়ে বলল, কোন খেলা? আপনি আবার আমার উপর এ কোন দোষারোপ করছেন? তাই? গার্গীর কণ্ঠস্বর আরো কঠিন হতে শুরু করলো। তুমি কি সব পরিষ্কার করে শুনতে চাও? ভুলে গেলে উর্বশীকে? উর্বশীর কথা উঠতেই সূর্যপ্রতাপের পা থেকে মাটি সরে গেল। ও জড়িয়ে জড়িয়ে বলল, এ এ এ এ কি বলছেন আপনি? আমার সঙ্গে উর্বশীর আবার কি সম্পর্ক? সব মিথ্যে। যেমন আমিও একটা উড়ো খবর শুনেছি, উর্বশীর হত্যা আপনি করিয়েছেন। এ কথা শুনে গার্গীর রাগ উড়ে গেল। ও কয়েক মুহূর্ত সূর্যপ্রতাপকে দেখতে থাকলো, তারপর খুবই হতাশ হয়ে বিছানায় বসে বলল, এখন এই দিনটাই দেখা বাকি ছিল আমার ভাগ্যে, যাকে আমি এতটুকু বয়স থেকে লালন পালন করলাম, বড় করলাম, এখন সেই আমার উপর হত্যা করার দোষারোপ করছে, যেখানে এটা প্রমাণ হয়েই গেছে যে উর্বশীর হত্যা ওর বোন মোহিনী করেছে। ও একান্ত মহলে নিজের পাপের শাস্তি ভোগ করছে। ওর বাবা বজ্রকেতুকে শুধুমাত্র রাজমহল থেকেই নয়, বিক্রমগড় থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সূর্যপ্রতাপ এসব কথা শুনতে চায়নি। ও রেগে গিয়ে বলল, থাক মা, যা সত্যি তা কখনো প্রমাণ করার প্রয়োজন হয় না। তাছাড়াও এসবের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। দাদার জন্য আমাকে প্রথম শত্রুদের সামনে বাজেভাবে হার স্বীকার করতে হয়েছে। আমি এখন কিছুদিনের জন্য শান্তিতে থাকতে চাই, সেই জন্য রাজমহল ছেড়ে চলে যাচ্ছি। তার কথা শুনে গার্গীর প্রথমে একটা ঝটকা লাগলো, তারপরও বিদ্রূপের স্বরে বলল, বাহ ছোট কুমার, বাহ,
এখানে রাজ্যে যুদ্ধের দামামা বাজতে চলেছে, আর তোমার শান্তি চাই। নিজের দায়িত্ব থেকে পালাতে উদয়পুর যাচ্ছ, নিজের দাদাকে বিপদে একলা ফেলে। ও আমার দাদা নয় মা। সূর্যপ্রতাপের রাগ ফেটে পড়ল। আর এই দায়িত্ববোধ ওকেও একটু শেখান। এ কথা বলে সূর্যপ্রতাপ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। গার্গী পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল। ওদিকে জঙ্গলে অগ্নিসিং আর ওর সঙ্গীরা মিলে ওই ভগ্নপ্রাসাদের পুরো রূপই পাল্টে ফেলেছিল। আসুন মহারানী। অগ্নিসিং হেসে চন্দ্রবতীকে বলল, আমাদের এই রাজমহলে আপনাকে সুস্বাগতম। চন্দ্রবতী দেখে অবাক হয়ে গেল। এখানে ওর জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। এক কোণে একটা আরামদায়ক বিছানা পাতা ছিল। আরে, এই তো পুরোপুরি চমৎকার করে ফেলেছে অগ্নি। ও আনন্দে উৎসাহিত হয়ে বলল, তুমি তো এই পোড়ো বাড়িকে সুরম্য রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছ। না মহারানী, অগ্নি ওর কথা থামিয়ে দিয়ে বলল, আপনি ভুল বলছেন। পোড়ো বাড়ি তো সেটা যেটা আপনি ত্যাগ করে এসেছেন, কারণ ওখানে বীরেন্দ্র প্রতাপের মতো অত্যাচারী থাকে। আরে, এটা তো সত্যিকারের রাজমহল, কারণ এখানে আপনার মতো মহারানী থাকবে। চন্দ্রবতী হেসে বলে উঠল, আমি জানতাম না তুমি কারো এত সুন্দর প্রশংসাও করতে পারো। কিন্তু একটা কথা তো তুমিও ভুল বলছো, আমি তো এখন আর মহারানী নই। এ কথা শুনে অগ্নিসিং হেসে বলল, হাহা, এটা তুমি বিক্রমগড়ের প্রজাদের কাছে জিজ্ঞাসা করো। বীরেন্দ্র প্রতাপ যতই রাজমহলের ফটক তোমার জন্য বন্ধ করে দিক না কেন, কিন্তু বিক্রমগড়ের প্রতিটা প্রজার ঘরের দরজা তোমার জন্য খোলা আছে। তুমি ওদের কাছে আসল মহারানী চন্দ্রাবতী। ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রাবতী বলে উঠল, আর এবার খুব শিগগির বিক্রমগড়ের সিংহাসন তার আসল উত্তরাধিকারী পেয়ে যাবে। একথা শুনে অগ্নিসিং চুপ করে গেল। চন্দ্রবতী নিজেকে সামলে নিয়ে হেসে বলল, আরে তোমার আবার কি হলো? এতক্ষণ তো বেশ হাসি ঠাট্টা করছিলে, আর হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেলে কেন? অগ্নিসিং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যা চাও তা সম্ভব নয় চন্দ্রাবতী। চন্দ্রাবতীর একটা ঝটকা লাগলো। কি বললে তুমি? ও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি কি চাই আমি? অগ্নিসিং বলে উঠল, সেটাই যেটা না চাইতেও তোমার মুখ থেকে বের হলো। তুমি আমাকে সিংহাসনে বসাতে চাও, কিন্তু এ একেবারেই সম্ভব নয় চন্দ্রাবতী। চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। অগ্নি কি ওর আসল পরিচয় জানে? সেটা জানার জন্য ও জিজ্ঞাসা করল, আমি আমি তো সিংহাসনের আসল উত্তরাধিকারীর কথা বলছি, কিন্তু তোমার এটা কেন মনে হলো যে তুমি? অগ্নি এক পলক চুপ করে থেকে চন্দ্রবতীর চোখে চোখ রেখে বলল, কারণ তুমি জানো আমার শরীরে সেই রক্তই বইছে যা বীরেন্দ্র প্রতাপের শরীরে আছে। তুমি এটা খুব ভালো করেই জানো চন্দ্রাবতী যে আমি বীরেন্দ্র প্রতাপের সৎ ভাই। তুমি জানো যে আমার মা উর্মিলা মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর পাটরানী ছিল। এ কথা বলতে বলতে অগ্নি উত্তেজিত হয়ে গেল। ওর হাতের মুঠো দৃঢ়বদ্ধ হলো। ও উত্তেজিত ভাবেই জোরে জোরে শ্বাস নিচ্ছিল।
চন্দ্রাবতী তো এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। অর্থাৎ অগ্নি সব জানত, কিন্তু এতদিন না জানার ভান করছিল কেন? জেনে শুনে এইরকম করছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল? তখনই ওর মনে আরো একটা প্রশ্ন জন্মালো। অগ্নি তো তখন অনেক ছোট ছিল। ও বলেছিল ওর মায়ের কথা ওর খুব আবছা মনে আছে। তাহলে সে সময় কি অগ্নি আমাকে মিথ্যে কথা বলেছিল? চন্দ্রাবতী আর চুপ করে থাকতে পারল না, আরও অগ্নিকে একথা জিজ্ঞাসাই করতে যাচ্ছিল। তখনই অগ্নি বলল, যেদিন বীরেন্দ্র প্রতাপের বিবাহ উর্বশীর সঙ্গে হচ্ছিল, ওই দিন রাজমাতা গার্গী হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন। ওই সময় পর্যন্ত আমি কিছুই জানতাম না চন্দ্রাবতী, কিন্তু তারপর আমি সব জানতে পারলাম। যে ঘাতক সিং নামের হত্যাকারী বহুবার আমাকে মারার চেষ্টা করেছিল, ওর সম্পর্ক রাজমাতার সঙ্গে ছিল। তখন আমার সন্দেহ হয় যে রাজমাতার আমার সঙ্গে কিসের এত শত্রুতা। চন্দ্রাবতী এসব কথা খুবই মন দিয়ে শুনছিল। ওর ওইসব ঘটনা মনে ছিল, বরং তখন থেকেই রাজমাতার ওপর ওরও সন্দেহ শুরু হয়। অগ্নি আরো বলল, তারপর আমি আমার মতো করে এর কারণ খোঁজার চেষ্টা করলাম, আর আমি বুঝতে পারলাম আমার মুখের সঙ্গে আমার মায়ের মুখের খুব মিল আছে, কিন্তু আমার চোখ বীরেন্দ্র প্রতাপের মতো, আর এই মিল তুমিও দেখতে পেয়েছিলে। তারপর থেকেই তুমি আমার আর আমার মায়ের ব্যাপারে তথ্য জোগাড় করার চেষ্টা করছো। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী জিজ্ঞাসা করল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে রাজমাতা তোমার মাকে হত্যা করিয়েছিলেন? তোমার কি তোমার বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপের কথা মনে আছে? অগ্নি অস্বীকার করে বলল, না, আমার কাছে কোনো প্রমাণ নেই, আর মহারাজ সুরেন্দ্র প্রতাপের কোনো কথাও আমার মনে নেই। তো হ্যাঁ, যেই লোকটা আমাকে পেশাদার হত্যাকারী বানিয়েছে, ও হয়তো সব কিছু জানে। চন্দ্রাবতীর মনে পড়ল যে একবার যমুনাও ওকে কথা বলেছিল, উর্মিলা নিজের ছেলের প্রাণ বাঁচাতে ওকে নিজের এক বিশ্বস্ত দাসের হাতে তুলে দিয়েছিল, আর হয়তো ওই লোকটি অগ্নিকে হত্যাকারী তৈরি করেছে। ওই ওই লোকটা কোথায় অগ্নি? চন্দ্রাবতী জিজ্ঞাসা করল। তখনই চপলা মাসি ঘরে প্রবেশ করল। ওর হাতে জড়িবুটিপূর্ণ একটা পুটুলি ছিল। এই দেখ রে মেয়ে, চপলা মাসি ওকে পুটুলি দেখিয়ে বলল, সারাদিন পুরো জঙ্গল খুঁজে খুঁজে অনেক মূল্যবান জড়িবুটি এনেছি রে আমি। চন্দ্রাবতী কিছু বলতেই যাচ্ছিল, তখনই অগ্নি চপলা মাসিকে বলল, চপলা মাসি, ও মেয়ে নয়, মহারানী মা। আরে তোর জন্য হবে ও মহারানী, আমার জন্য তো ও মেয়েই, আমার মেয়ে। চপলা মাসি অগ্নির কাঁধে হাত ঠুকে বলল। চন্দ্রাবতীও না হেসে থাকতে পারল না। অগ্নিও হেসে ঘরের বাইরে যেতে যেতে বলল, তুমি বিশ্রাম করো চন্দ্রাবতী, আমি আমার সাথীদের সঙ্গে বাইরে পাহারা দিতে যাচ্ছি। চন্দ্রাবতী অগ্নির কাছ থেকে অনেক কিছু জানতে চাইছিল, কিন্তু বুঝতে পেরেছিল অগ্নি এর চেয়ে বেশি কিছু ওকে আর বলবে না। চপলা মাসি পুটুলি খুলতে খুলতে ওকে বলল, এই দেখ, এটা একটা বিশেষ শিকড় এনেছি তোর জন্য।
এটা 2-4 দিন খেলেই না একেবারে বাঘিনীর মতো শক্তি হবে রে তোর শরীরে। আর দেখ, এই এইটা দেখ, অগ্নির জন্য এনেছি আমি। এর নাম হলো অমর বটিকা। এটা খেলে ওর শরীর আরো বেশি শক্তিশালী হবে, আর ওর রোগ ভালো হয়ে যাবে। এরপর চপলা মাসি এক একটা শিকড় তুলে তুলে দেখাতে লাগলো কোনটার কি কাজ। পরদিন সকালে চন্দ্রাবতী সবে ঘুম থেকে উঠেছে। প্রণাম মহারানী মা। প্রভাত এসে ওকে অভিবাদন করে জানিয়ে বলল, এ আমার বন্ধু মহারানী মা। ওর কথায় চন্দ্রাবতী ওদের দিকে তাকালো তো দেখতে পেল প্রভাতের বয়সী একটা ছেলে ওর পাশে দাঁড়িয়ে আছে। এর নাম আকাশ। অগ্নি বলেছিল আপনার একজন গুপ্তচরের দরকার। চন্দ্রাবতী এবার আকাশ নামের ছেলেটাকে ভালো করে দেখতে দেখতে প্রভাতকে বলল, গুপ্তচর? কিন্তু এ তো খুব ছোট। শুধু বয়সে ছোট মহারানী মা, প্রভাত বলল, কিন্তু খুব বুদ্ধিমান। লুকিয়ে চুরিয়ে কোথাও ঢুকতে গেলে ওর জুড়ি মেলা ভার। ও সেধ কাটতেও একেবারে ওস্তাদ মহারানী মা। আচ্ছা, চন্দ্রাবতী মৃদু হেসে বলল, তো আজ পর্যন্ত কোথায় কোথায় শীত কেটেছে ও? মহারানী মা, আমি তো আগে ছোটখাটো চুরি টুরি করে খাবার জোগাড় করতাম। যেদিন থেকে অগ্নি দাদার সাথী হয়েছি তবে থেকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। চন্দ্রাবতীর মনে ওই বাচ্চা ছেলেটির সরলতায় ওর প্রতি স্নেহ জন্ম নিতে লাগলো। ও ওকে বুঝিয়ে বলল, দেখো, গুপ্তচরগিরি আর চুরি করে খাবার জোগাড় করা এক জিনিস নয়, বুঝলে? এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। গুপ্তচরগিরিতে সব সময় মৃত্যু ভয় থাকে, কিন্তু চুরি করলে ছোটখাটো শাস্তি হয়। প্রাণের পরোয়া আমার নেই মহারানী মা, আকাশ বলল। আমার এই প্রাণ কোনো ভালো কাজের জন্য যদি চলে যায় তাহলে তো খুবই ভালো হয়। অগ্নি দাদা আমাকে খুব ভালো তলোয়ার চালানো শিখিয়েছে। 10 জন লোকের সঙ্গে তো আমি একাই পাল্লা দিতে পারি। আকাশের ইচ্ছা দেখে চন্দ্রাবতী আর কিছু বলতে পারল না। ও একটু হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, গুপ্তচর হওয়ার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আশেপাশের এলাকায় যাও, আর কাল রাত থেকে উমার কোনো খবর পাচ্ছি না। যাও, ওকে খুঁজে আনো তো দেখি। যে আগে মহারানী মা, বলে খুব খুশি হয়ে আকাশ প্রভাতের হাত ধরে ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতীও ওদের পিছন পিছন বাইরে বেরিয়ে এলো। বাইরে দেখলো অগ্নির কিছু সাথী অস্ত্র শস্ত্র হাতে চারিদিকে পাহারা দিচ্ছে। অগ্নি কোথায়? চন্দ্রাবতী একজন সাথীকে জিজ্ঞাসা করলো। ও তো সকাল সকাল কোথায় চলে গেছে, কাউকে কিছু বলে যায়নি। কি? চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলল, এমন হঠাৎ করে কোথায় চলে গেল ও? বোধহয় উত্তর দিকে গেছে, ওখানে একটা পাহাড়ি ঝর্ণা আছে, আর একজন সাথী বলল। চন্দ্রাবতী কিছু ভাবল, তারপর পাশে দাঁড়ানো ঘোড়ার পিঠে চড়ে বসল। আরে, এ আপনি কি করছেন মহারানী মা? আর একজন সাথী ওকে থামিয়ে দিয়ে বলল, অগ্নিদাদার কড়া হুকুম আপনাকে যেন এখান থেকে কোথাও না যেতে দেওয়া হয়। জবাবে চন্দ্রাবতী হেসে বলল, আমি মহারানী, আমি কারো আদেশ পালন করি না, বরং নিজে আদেশ দেই। বলে চন্দ্রাবতী ওই সাথীর তলোয়ার কেড়ে নিয়ে নিজের কোমরের খাপে রাখল আর ঘোড়াকে উত্তর দিকে ছুটিয়ে দিল। অগ্নির সাথী অবাক হয়ে দেখতে থাকলো। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী উত্তর দিকে যেখানে পৌঁছল সেখানে ঘন জঙ্গল ছিল,
আর দূরে একটা পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছিল। অগ্নি, 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 অগ্নি! ঘোড়াকে দাঁড় করিয়ে চন্দ্রবতী ডাকতে শুরু করলো। ওর ওই ডাক পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু ও কোনো জবাব পেল না। ও ঘোড়া থেকে নামলো আর সাবধানে এদিক ওদিক দেখতে লাগলো। তো হঠাৎ একটা ঝোপ নড়ে উঠতে দেখলো। সঙ্গে সঙ্গে ও কোমর থেকে তলোয়ার বার করলো। ঝোপঝাড় থেকে একটা ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এলো। তাকে দেখে তো চন্দ্রবতীর হুঁশ উড়ে গেল। আর ও নিজেকে সামলে নিয়ে তলোয়ার বাগিয়ে ধরলো। বাঘ ওর দিকে এক পা করে এগোতে থাকলো। চন্দ্রবতী ভয় তো পেল, কিন্তু তবুও নিজেকে সামলে মজা করে বলল, চলে যাও, তুমি তো এই জঙ্গলের রাজা, মহারাজ বীরেন্দ্র প্রতাপ তো নাও, না হলে তোমার সঙ্গে এক হাত লড়ে নেওয়া যেত। বাঘ যে হঠাৎ কি ভাবলো কে জানে, থমকে দাঁড়িয়ে খানিকক্ষণ চন্দ্রবতীকে দেখতে থাকলো। তারপর আশ্চর্যের বিষয় একদম উল্টে পিছন ভিড়ে ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। চন্দ্রবতী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ ওর কেমন যেন একটা মনে হলো। ও পিছন ফিরে তাকালো, তো দেখলো অগ্নি দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হলো ও অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল ওখানে। তুমি? চন্দ্রবতী নকল রাগ দেখিয়ে বলল, কাউকে কিছু না বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে তুমি, হ্যাঁ? কিন্তু অগ্নি এর উত্তর না দিয়ে একটু কঠিন স্বরে বলল, কে ভাবো তুমি নিজেকে? কেন বারবার এরকম বিপদের ঝুঁকি নাও? চন্দ্রবতী হেসে বলল, আমি তো রাজমহলে একজন ভয়ঙ্কর শয়তানের সঙ্গে ছিলাম। আরে, যখন আমি ওকেই ভয় পাইনি, তখন এই বাঘ আমার কি করবে? এই বাঘ তো ওর তুলনায় অনেক নরম স্বভাবের। কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যেও না, এখানে কেন এসেছিলে তুমি? অগ্নি একটা পাথরের ঢিবির উপর বসতে বসতে বলল, এমনি জঙ্গলটা ভালো করে দেখছিলাম। আর হ্যাঁ, তোমার জন্য সুখবর আছে। বিক্রমগড়ের দক্ষিণ পশ্চিম সীমান্তে খুব গন্ডগোল চলছে। বীরেন্দ্র প্রতাপ নিজের 4টে রিয়াসত হারিয়ে ফেলেছে, যেগুলো এখন ওর শত্রুর দখলে। চন্দ্রবতী এসব শুনে চমকে উঠল। ও অস্থির হয়ে বলল, এটা সুখবর নয় অগ্নি। আজ 4টে রিয়াসত গেছে, শিগগির আরো 8টা রিয়াসত তো চলে যাবে শত্রুর কবলে, যেগুলোর ওপর ওই বেঈমান কপোতাক্ষের নজর ছিল। এ তো আরোই ভালো, অগ্নি বলল। বীরেন্দ্র প্রতাপ ধীরে ধীরে কমজোর হয়ে যাবে। চন্দ্রবতী একটু রেগে গিয়ে বলল, কিন্তু ওর জায়গায় বিক্রমগড় শত্রুদের কবজায় চলে যাবে, আর ওরা সবাই মিলে বিক্রমগড়কে ধ্বংস করে দেবে, আর আমরা তখন কিচ্ছু করতে পারবো না অগ্নি। অগ্নি বলল, তো হয়ে যেতে দাও ধ্বংস। যদি ওই পাপী বীরেন্দ্র প্রতাপের বিনাশ এভাবেই হওয়ার থাকে তো তাই হোক। না অগ্নি, চন্দ্রবতী বলল, আমি বিক্রমগড়কে না তো বীরেন্দ্র প্রতাপের হাতে বরবাদ হতে দেব, আর না ওর শত্রুদের হাতে। আর 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 তুমি নিজের রাজ্যের জন্য এত খারাপ ভাবনা কিভাবে ভাবতে পারো? এ তো তোমার পিতা মহারাজের রাজ্য অগ্নি। এর রাজমুকুট আর সিংহাসনের আসল উত্তরাধিকারী তো তুমি। তোমাকে সিংহাসনে বসানোই আমার প্রথম উদ্দেশ্য। একদম নয় চন্দ্রাবতী, বলতে বলতে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো অগ্নি। আমি লাথি মেরেছি বীরেন্দ্র প্রতাপের ওই রাজমুকুটকে, আর পুড়িয়ে ছাই করে দিতে চাই ওই রাজ সিংহাসনকে, যে আমার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে। আমি এই সিংহাসনকে ঘৃণা করি।
অগ্নি আর কথা বলতে পারল না, খুব কাঁদতে লাগলো। তো চন্দ্রাবতী চিন্তিত হয়ে পড়ল। ওর চপলা মাসির কথা মনে পড়ল। চপলা মাসি সেদিন বলেছিল অগ্নির নাকি কোনো একটা বড় রোগ আছে, যে রোগ নাকি সারবার নয়, যে কোনো মুহূর্তে ও নাকি মারা যেতে পারে। চন্দ্রাবতী ভয় পেয়ে গেল। না অগ্নি! চন্দ্রাবতী অগ্নিকে সামলানোর চেষ্টা করতে লাগলো। তো কোন অসাধ্য রোগ আছে অগ্নির শরীরে, যা যে কোনো মুহূর্তে ওর মৃত্যুর কারণ হতে পারে? ওকে রাজ সিংহাসনে বসানোর স্বপ্ন কি চন্দ্রাবতীর অসম্পূর্ণই থেকে যাবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।